পহেলা বৈশাখকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান আহত হন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। এদিকে আবার প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে ভয়াবহ হামলা করলো সাধারণ জনগণ। কঠিন গণধুলাই দিল তারেক রহমানকে, ক্ষমতা থেকে নামানোর হুঁশিয়ারি। বিএনপি নাকি এক মাসে দেশে সেই জায়গায় কই যেন পৌঁছাই দিছে। চলেন তো একটু তথ্য সম্পর্কে একটু জানি না যে আসলে বিএনপির নেতা তারেক রহমান দেশে কোন জায়গায় পৌঁছাই দিছে। পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদেরকে একটা চমৎকার তথ্য দিয়ে অনেকে জেনে গেছেন, যারা জানেন না, যারা অনেক ব্যস্ত ছিলেন, আমাকে যারা দেখেন তাদেরকে তো আমার দায়িত্ব এটা জানানো। আমাদের বাংলাদেশের একমাত্র পরাধীন মন্ত্রী মার্কিন দালাল জনাব তারেক রহমান শেষ সেখানে বিসর্জন হয়ে গেল। খাম্বাকে মাটির নিচে পুঁতে ফেলবে, সেই খাম্বা কি আদৌ মাটির নিচে থেকে বের হতে পারবে? এটা কি সম্ভব? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদেরকে একটা চমৎকার তথ্য দিয়ে অনেকে জেনে গেছেন, যারা জানেন না, যারা অনেক ব্যস্ত ছিলেন, আমাকে যারা দেখেন তাদেরকে তো আমার দায়িত্ব এটা জানানো। আমাদের বাংলাদেশের একমাত্র পরাধীন মন্ত্রী মার্কিন দালাল জনাব তারেক রহমানের জন্য একটা নতুন বাসভবনের ডিজাইন করা হয়েছে। সেই বাসভবনের ডিজাইনে কি কি রাখা হয়েছে সেটা তো আপনাদের একটু দেখা উচিত। প্রথমত, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তৈরি হবে ভবনটি। নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার। জরুরি ব্যবহারের জন্য সুড়ঙ্গ কিংবা টানেল রাখা হবে। হোয়াট এ প্ল্যান! জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর বলেছিল না, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। এই কথাটা বলতে আমার অনেক ভালোই লাগে। এমন প্ল্যান করছিলেন বাংলাদেশে আইসা এখন নতুন বাসভবন বানাবেন, সেখানে টানেল থাকতে হবে, সুড়ঙ্গ পথ থাকতে হবে, বাংকার থাকতে হবে। তার মানে কি বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে? তার মানে কি বাংলাদেশে কোনো না কোনো সময় ভারত আক্রমণ করে বসবে, নাকি পাকিস্তান আক্রমণ করবে, নাকি মিয়ানমার আক্রমণ করবে? নয়তোবা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রীকে কেন তার বাসভবনে বাংকার বানাতে হবে? কেন তার বাসভবনে টানেল প্রয়োজন? একটা প্রশ্নের উত্তর দেন। যদি ধরেন ভারতবর্ষ বাংলাদেশে আক্রমণ করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি 40 হাত মাটির গর্তেও বাংকার বানায়, তাকে রক্ষা করতে পারবে? যদি ভারতবর্ষ চায় খাম্বাকে মাটির নিচে পুঁতে ফেলবে, সেই খাম্বা কি আদৌ মাটির নিচে থেকে বের হতে পারবে? এটা কি সম্ভব? বলেন তো আমাকে। সম্ভব? এগুলো হচ্ছে রাষ্ট্রের অর্থ অপচয়। রাষ্ট্রের প্রধানের জন্য একটা বাসভবন বানানো হবে অত্যাধুনিক, সেখানে বাংকার থাকবে। সেখানে কি কোনোভাবে যুদ্ধ বিমান রাখার বন্দোবস্ত করা যাবে না? কি বলেন তারেক রহমান সাহেব? সেখানে মিসাইল টিসাইল রাখার বন্দোবস্ত করেন। কাজ নাই তো খৈবাস, এমন হয়েছে। মানে রাষ্ট্রের যেগুলা গুরুত্বপূর্ণ বিষয় এগুলা ঠিকঠাক না করে তার জন্য এখন বাসভবন বানাতে হবে, অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। জ্বালানি নাই, গ্যাস নাই, পেট্রোল, অকটেন, ডিজেল সবকিছুর সংকট। হসপিটালে যেই সংকট দেখতে পাচ্ছি, মানে যেসব বিষয় হসপিটালে যে বিষয়গুলো প্রতিনিয়ত প্রয়োজন রোগীদের ট্রিটমেন্টের জন্য, সেগুলো নাই। শিশুরা মারা যাচ্ছে, এগুলা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এই বদমাশগুলা রাষ্ট্র পরিচালনা করতেছে, অথচ বাংলাদেশের কোনো কথা বলে না। এদেরকে গালি দিতে মন চায়, কিন্তু গালি দেওয়া তো বন্ধ করে দিয়েছে। গালি দিতে পারি না, গালি দিই না। পহেলা বৈশাখকে কেন্দ্র করে এইবার আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী ভারতে কোনো প্রকার ইলিশ পাঠায় নাই। সরকারি কোনো ধরনের তথ্য আমি খুঁজে পেলাম না, অনেক খোঁজাখুঁজি করলাম। একটা সংবাদ পেলাম, মৎস্য মন্ত্রী হয়তো বা কিছু একটা, সে বলেছিল ভারতে ইলিশ যাবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে তারেক রহমান, কিন্তু এর পরবর্তীতে আমি কোনো সংবাদ আর পেলাম না খুঁজে। তার মানে ভারতে ইলিশ এবার রপ্তানি করা হয়নি। যদি ইলিশ রপ্তানি করা না হয়, সেই ক্ষেত্রে ইলিশের দাম পহেলা বৈশাখ উপলক্ষে কেন 7,500 টাকা হয়ে গেল? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের থেকে জানতে চাই। সেক্ষেত্রে ইলিশের মূল্য কেন প্রতি কেজি 7,500 টাকা হলো? এই প্রশ্নের উত্তরটা কে দেবে? জনাব তারেক রহমান। এই উত্তরটা আপনার মৎস্য মন্ত্রীকে দিতে বলেন। বাংলাদেশের মানুষ, আপনারা যারা ইলিশের স্বাধীনতা চান, দুঃখিত, মাছ মাংসের স্বাধীনতা চান, আপনারা এখন কথা বলেন না, এখন জবান বন্ধ হয়ে গেছে। এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় বিএনপিকে আমার ভালো লাগে। তারা কোনো বুদ্ধিজীবী, কোনো সুশীল, শিক্ষার্থী, সাধারণ মানুষ কাউকে
দু পয়সার মূল্যায়ন করে না। কে কি বললো তাদের এগুলা গায়ে লাগে না। এক একজনের গন্ডারের চামড়া, কুমিরের চামড়া। বলুক গা, বইলা কি শেষ করতে পারবে? বলুক, বলতে থাক, আমরা আমাদেরটা করে যাব, আমরা খাবারটা খেয়ে যাবো, ওরা বলতে থাকুক। বিএনপি এই জায়গায় সফল। তারা কখনো জনমতকে প্রাধান্য দেয় না, তারা কখনো বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করে না। এটা বিএনপির একটা চমৎকার গুণ। কারণ বাংলাদেশের মতো অসভ্য বর্বর এই লোভী জাতিকে শাসন করার জন্য বিএনপি পারফেক্ট। আই থিঙ্ক বিএনপি পারফেক্ট, কারণ বিএনপি কে কেউ প্রশ্ন করতে পারে না। ইলিশের দাম 7,500 টাকা। এখন যে তারেক রহমানের নতুন বাসভবন বানানোকে কেন্দ্র করে রাষ্ট্রের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, এখন আর কেউ কথা বলে না, কোন সুশীল বুদ্ধিজীবী কথা বলে। সারাদিন বাসা বাড়ির কাম করে আসা যদি আমরা না ঘুমাতে পারি তাহলে এর মতো অসহায় আমরা নাই। এই আজকে 2 দিন ধরে আমরা গোসল করি না। গ্যাস নাই, কিছু নাই। পানি আছে? পানির দাম নাই, কারেন্ট নাই, গ্যাস নাই, কিছু নাই। বলেন। ডবল অত্যাচার করতে সারা বিল নেয়, একটা ভ্যানে 300 টাকা, একটা বাতিতে 300 টাকা, তারা মুখে নিয়ে বিল দেয় না। আপনাদেরকে লাইন কাটে দিছে? আমি মেডিকেল ছিলাম 3 মাস, আমার বিদ্যুৎ বিল দেওয়া নাই। এই খুরমে যাই আমার বলেন কেস কাটতে দিয়া বলছে লাইনে কে হাত দিলে বলে হাতের কথা কাটতে দিব। তাহলে আমার অসুবিধা দেখে না, তাহলে আমরা এখন তো এর জন্য করে আমরা মুখার্জি শিকার আসবো। অসম্ভব কথা। আমি বিল দিছি না 3 মাস, কিন্তু সবাই তো দিছে। 100 জনের ভিতরে 5 জনের সমস্যা হয়েছেই পারে, কিন্তু এর জন্য হ্যাঁ অগ্রিম মাসের বিল আমরা অগ্রিম মাসে দিয়ে দিই। এর জন্য আমরা সাধারণ মানুষকে আপনাদের জন্য তো আমি জীবনও করবো না। কি করবো? আর রেজিস্ট্রেশন আমরা অফিস বিদ্যুৎ জন্য তো রেজিস্ট্রেশন আপনার দেখাইতে দিছে। আমি যদি বিল পরিশোধ করতাম তাহলে তো অফিসের রেজিস্ট্রেশন তো আমার লাইনে হাত ধরে ক্ষমতা ছিল। ওই তো সরকার লাইনে আমরা চাই আমরা ছেলে মেয়ে নিয়ে শান্তি সুষ্ঠুভাবে যাতে একটু সারাদিন বাসা বাড়ির কাম করে আসা যদি আমরা না ঘুমাইতে পারি তাহলে এর মতো অসহায় আমরা নাই। এই আজকে 2 দিন ধরে আমরা গোসল করি না, ঘরে রান্না বান্না নাই, পাক শাকটা কিচ্ছু নাই, মানে সব শেষ। এর জন্য আমাদের মধ্যে বাচ্চাকে নিয়ে কেমনে থাকে মানুষের থাকার তো একটা অস্তিত্ব থাকতে হয়। হয়তো কারেন্ট বন্ধ, পানি বন্ধ, কারেন্ট বন্ধ, তাহলে আমরা কেমনে বাঁচবো? আমাদের কারেন্ট নাই, আমরা তো প্রত্যেক মাসে দিয়ে দিই ক্লিয়ার করে। এখন যারা বিল করে, যারা বিল জমা রাখছে, তারা বিল দেয় না, এর জন্য কারেন্ট কাটতে দিচ্ছে। কয়দিন কবে কাটছে? 2 দিন আগে কাটছে। মোট কত ঘন্টা কারেন্ট নাই? কালকে 11টা থেকে। কালকে সকাল 11টা থেকে। কখন থেকে? বিল উঠাইতেছে ঠিকই, বাড়ি লাগান দেয়া বিল পরিশোধ করে না, ওপর পকেটে 2 টাকা সরকারের কাছে বিল পরিশোধ করে না। এই জন্য কারেন্ট বন্ধ করে দিয়েছে সরকারে। এই জন্য আমরা রাস্তায় নামছি, আমরা কারেন্ট চাই, খালি কারেন্ট চাই। কারেন্ট ছাড়া আমরা কেমন কোম্পানি নেই গরম দিবে অসন্দেহ মনে আছি। কয়দিন থেকে কারেন্ট নাই? কালকে সকাল 10টা থেকে কারেন্ট নাই। বেতন খালি দেখাবো আমরা দিত। কোন জায়গায় সেটা বলেন? করাল বস্তি। কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষি কার্ড নয়, লাগবে পর্যাপ্ত সার, তেল এবং নিয়মিত যেন আবাদ করতে পারে। কখন কোন ফসল আবাদ করবে সেই দিক নির্দেশনা। ওই 2000 টাকা ভাতা দিয়া তারপর আর কোনো খবর নাই, কৃষি অফিসার এসি রুমে বসে আরাম খাবে, এই রকমের পরিস্থিতির তো কোনো প্রয়োজন হয় না। কেন বলছি এ কথা? কারণ কৃষকদের দরকার সঠিক দিক নির্দেশনা, রাষ্ট্রীয় সহায়তা, একই সাথে যেন সঠিক সময়ে সঠিক ফসল উৎপাদন করে ন্যায্য মূল্যটা পায়, এই জিনিসটাকে নিশ্চিত করা। ওই 2000 টাকা ভাতা দিলাম আর হয়ে গেল, কৃষি কার্ড দিলাম আর কৃষকের ভাগ্য উন্নয়ন হয়ে গেল, এতই সহজ? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি বলেছে? ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দিতে পারে, এজন্য 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে। এটা এখনকার কথা না, খেয়াল করে দেখেন, আরো 2-3 বছর আগের কথা। চলেন ফুটেজ দেখে আসি। দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যের অভাব দেখা দেবে। আমাদের বাংলাদেশের জন্য কোন রকম খাদ্য অভাব দেখা না দেয়, তার জন্য এখন থেকে সকলকে সচেতন হতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে, যে জমি আছে, সবাই সেখানে কিছু উৎপাদন করেন, তাহলে বাংলাদেশে কোনোদিন আর খাদ্যের দুর্ভিক্ষ হবে না। বিশ্বব্যাপী যদি দুর্ভিক্ষ হয়,
বাংলাদেশ যাতে খাদ্য যোগান দিতে পারে সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। দেখলেন তো, মনে পড়ছে সেদিনের কথা? কেন বলেছিলেন তিনি? কারণ তিনি জানতেন বিশ্ব খাদ্য সংকটে ভুগবে। আর আমেরিকা যবে থেকে খাদ্য সাপ্লাই দেওয়া শুরু করছে পুরো বিশ্বে ব্যবসা করার জন্য, তখন অন্যান্য দেশের কৃষকদের পেটে লাথি পড়বে, এটাই স্বাভাবিক। কারণ সাম্রাজ্যবাদী গোষ্ঠী তৃতীয় বিশ্বের কৃষকরা মূল্য কি বাঁচলো এইটা দেখার সময় তাদের নাই। তারা দেখবে তাদের ব্যবসা। তুমি চাইলেই অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানি করতে পারবা না, তুমি চাইলেই অন্য কোনো দেশ থেকে সার আমদানি করে কৃষকদের সহযোগিতা করতে পারবা না, তোমাকে আমেরিকার অনুমতি নিতে হবে। আর এই জন্যই ইলেকশনের ঠিক আগে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2026 সাল, এই নির্বাচনের ঠিক 3 দিন আগে ডক্টর ইউনূস সরকার একটা চুক্তি করে যায় আমেরিকার সাথে। ওটার ভিতরে কিন্তু খাদ্য চুক্তিও অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এখন আপনাদেরকে কৃষি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, ভবিষ্যতে ওই আমেরিকান ফসল বাংলাদেশে আমদানি করে বাংলাদেশের কৃষকদের ফসলের ন্যায্য মূল্য যেন না পায় সেই ব্যবস্থাই করা হচ্ছে। আর এইটার ভিতরে যেন বিএনপি পন্থীরা কেউ না পড়ে, এই জন্য বেছে বেছে বিএনপি পন্থীদেরকেই কিন্তু কৃষক কার্ড দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড নিতে যে ধর্ষণের শিকার হয়েছে এরকম পরিস্থিতি বা এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটেছে। তো বিষয়গুলো বুঝতে পারতেছেন তো, গেম কোন দিক দিয়ে ঘটতেছে? আপনি যদি আপনার ফসলের ন্যায্য মূল্য পরপর 2-3 সিজন না পান, অটোমেটিক্যালি আপনি ওই ফসল উৎপাদন করা বন্ধ করে দিবেন। আর সরকার বলবে আমরা তো কৃষকদেরকে ভাতা দিচ্ছি, আমরা তো কৃষকদেরকে সহযোগিতা করছি। আসলে ভাতা দিয়া কৃষকদেরকে 1-2 হাজার টাকা সহযোগিতা করে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে না। এদিকে জ্বালানির অভাবে সার কারখানা বন্ধ, তাহলে কি সার না দিলে, ঠিকঠাক মতো ডিজেল না দিলে, ঠিকঠাক মতো বীজ না পাইলে কৃষকরা কি আবাদ করবে? এই সহজ জিনিসটা কি তারেক রহমান বুঝতেছে না? বুঝতেছে, কিন্তু ও তো এখানে জনগণের সেবা করতে আসে নাই, ও তো আসছে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্ল্যান বাস্তবায়ন করতে। এই জন্য তিনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। ঠিক একই কথা তারেক জিয়া সরকার গঠনের পর ডোনাল্ড ট্রাম্পও বলেছে আই হ্যাভ এ প্ল্যান। তার মানে বুঝতেছেন এখানে সমীকরণটা কোন জায়গায়? পশ্চিমা সমীকরণ বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের নাম কইরা শুধু মানুষের ভাতা দিয়ে নিজের দায় সারা ভাবটা বাস্তবায়ন করতেছে যে আমরা তো কৃষকদের সহযোগিতা করতেছি। আরে ভাই, কৃষকদের তোমার সহযোগিতা করতে হবে না, তুমি সঠিক সময় সার দাও, সঠিক সময় ডিজেল দাও, সঠিক সময় বীজ দাও, কৃষকরা উৎপাদন করে খাবে মিয়া, তোমার দেওয়া লাগবে না। কৃষকরা উৎপাদন করতে জানে, কৃষকরা সরাসরি মাঠে গিয়ে রোদে পুড়ে আবাদ করতে জানে। ব্যাপারটা বোঝা গেল? ওই কৃষক কার্ড আর কৃষি কার্ড দিয়ে কখনো সাধারণ মানুষের কিংবা সাধারণ কৃষকের ভাগ্য উন্নয়ন হয় না। যদি সত্যি কৃষকদের ভাগ্য উন্নয়ন করতে চাও, চাষিদের সঠিক ফসলের সঠিক মূল্য সঠিক সময়ে তাদের হাতে যেন পৌঁছায় সেই ব্যবস্থা করো। যদি মেধা ধার লাগে, শাইখ সিরাজ আছে, তার কাছ থেকেও নিতে পারো। কারণ আমাদের চ্যানেল আইয়ের এই বরেণ্য কৃষিভিত্তিক জার্নালিস্ট, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে গিয়ে কৃষকদের সমস্যা নিয়ে কাজ করছে। এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু কৃষি নিয়ে অনেক গবেষণা করেছে। সেই জায়গা থেকেও কিন্তু কিছু জ্ঞান শাইখ সিরাজের কাছেও গেছে। সুতরাং যদি একান্তই কৃষকদের উন্নয়ন করতে চান, ভাগ্য উন্নয়ন করতে চান, কৃষি কার্ড দেওয়ার দরকার নাই। কৃষকদেরকে সঠিক সময়ে সার, সঠিক সময়ে বীজ, সঠিক সময়ে ডিজেল, যাতে জমিতে পানি দিতে পারে সেচ প্রকল্পের জন্য, সঠিক সময়ে সঠিক ন্যায্য মজুরি মূল্য এগুলো যেন পায়, সেইভাবে বাজার ব্যবস্থা তৈরি করেন। একদিকে কৃষকদেরকে ভাতা দিবেন, কৃষক কার্ড দিবেন, অন্যদিকে রাস্তায় কৃষি পণ্য নিয়ে যাওয়ার সময় ছাত্র দল, যুব দলের পোলাপাইন চাঁদাবাজি করবে, সেই টাকা আবার ঘুরে ফিরে আপনার পার্টি ফান্ডে ঢুকবে, আর জনগণকে নাটক দেখাবেন আমরা তো কৃষকদেরকে সহযোগিতা করছি। এই সমস্ত ধান্দাবাজি ছাড়েন। কৃষকদের যেটা দরকার প্রয়োজনীয় সময়ে সেটা দিন। পারলে সড়ক চাঁদাবাজি মুক্ত করেন, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজিটা বন্ধ করেন। ধন্যবাদ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি কি আবার সত্যি হতে চলেছে? যখন জাতীয় সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হলো, ঠিক তখনই ভারতের দিল্লি থেকে শেখ হাসিনার এক বিস্ফোরক দাবি ওলটপালট করে দিচ্ছে সব সমীকরণ। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে। হ্যাঁ, বিএনপির কিছু কিছু এলাকায় তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও, সেখানেও কিন্তু ওই ফ্যাসিস্টের ভোটই লেগেছে ক্ষমতায় যেতে। এটা তারিখ দেখে মনে রাখতে হবে। কিন্তু কেন এই সময়ে এই তথ্য ফাঁস করলেন তিনি? তারেক রহমানের বিরুদ্ধে কোন অস্ত্র হাতে রেখেছেন শেখ হাসিনা? এটি কি বিএনপির ওপর পাল্টা চাপ সৃষ্টির কোনো পরিকল্পনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে তৃণমূল, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলেন, তাদের মনোবল চাঙ্গা করেন। সেই অনুষ্ঠানে শেখ হাসিনা দাবি করেন নির্বাচনের আগে বিএনপির অনেক শীর্ষ নেতা এবং প্রার্থী ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কাছে সাহায্য চেয়েছিলেন। উদ্দেশ্য একটাই, জামায়াতের ক্রমবর্ধমান প্রভাব থেকে নিজেদের আসন বাঁচানো।
শেখ হাসিনা দাবি করছেন তিনি নিজেই তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন বিএনপির প্রার্থীদের সমর্থন দিতে। তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে, আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও। যদি এই দাবি সত্যি হয় তবে এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় কৌশলগত সমঝোতা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াতকে ক্ষমতার বাইরে রাখা কি তবে আওয়ামী লীগ ও বিএনপির এক অলিখিত লক্ষ্য ছিল? শেখ হাসিনা চেয়েছিলেন একটি পরিচিত শত্রু অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসুক, যাতে জামায়াত বা অরাজনৈতিক শক্তির উত্থান ঠেকানো যায়। প্রশ্ন জাগে, শেখ হাসিনা এ কথা আগে কেন বলেননি? কেন ঠিক যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো তখনই তিনি মুখ খুললেন? এখানেই লুকিয়ে আছে তার রাজনৈতিক কৌশল। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি এখন আইনিভাবে নিরাপদ, কিন্তু শেখ হাসিনা মনে করিয়ে দিচ্ছেন এই ক্ষমতার মূলে আওয়ামী লীগের দান রয়েছে। এটি বিএনপির ভেতরকার জামাতপন্থী এবং কট্টরপন্থীদের মধ্যে বিভেদ তৈরি করার একটি চাল। শেখ হাসিনা শুধু দাবি করেননি, তিনি বলছেন কোন কোন এমপি আওয়ামী লীগের ভোটে পাশ করেছেন সেই তালিকা তার কাছে আছে। তার এমপিদের কাছে জন্য জিজ্ঞেস করে নাই কোন কোন এলাকার এমপি, আমার কাছে তালিকা আছে, বলতে পারবো। যাও, আমি এটুকুই বলবো। এই তালিকা আসলে একটি রাজনৈতিক টাইম বোমা। তাছাড়া তারেক রহমান যখন লন্ডন থেকে দেশে ফিরেছেন তখন শেখ হাসিনা বলেছিলেন কোন মুচলেখা দিয়ে তিনি দেশে ফিরেছেন সেটা আমার জানা। শেখ হাসিনা বোঝাতে চেয়েছেন তারেক রহমানের ওপর তার একটি বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি শেখ হাসিনা এতই শক্তিশালী তথ্য হাতে রাখেন তবে কেন তার দল এখন নিষিদ্ধ? এর উত্তর হতে পারে শেখ হাসিনা বিএনপিকে ঢাল হিসাবে ব্যবহার করে আবারও রাজনীতিতে ফেরার পথ খুঁজছেন। কারণ বিএনপি যদি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শিথিল না করে তবে শেখ হাসিনা হয়তো এই গোপন নথি প্রকাশ করে দেবেন। আর এই কাজটি বারবার করেছেন শেখ হাসিনা। আমেরিকা যে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল সেটিও প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রকে ভয় করেননি। এমনকি 2001 সালে নির্বাচনের পর শেখ হাসিনা বলেছিলেন ভারতকে গ্যাস দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসত। ভারতে গ্যাস দেওয়ার বিনিময়ে ক্ষমতায় এসেছে বিএনপি। অর্থাৎ শেখ হাসিনা কোনো কথা গোপন রাখে না, সেটি ভারতের বিরুদ্ধে গেলেও। যদিও এ কারণেই বারবার বিপদেও পড়েছেন তিনি। তাহলে আওয়ামী লীগের প্রাথমিক পরিকল্পনা কি সফল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের প্রাথমিক লক্ষ্য ছিল দুটি। প্রথমত, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অরাজনৈতিক শক্তিকে বিদায় করা। দ্বিতীয়ত, জামাতকে কোণঠাসা করে রাখা। বিএনপি সরকার গঠন করায় আওয়ামী লীগের অন্তত একটি লক্ষ্য পূরণ হয়েছে। এখন তাদের দ্বিতীয় ধাপ শুরু, বিএনপির ওপর চাপ তৈরি করা। শেখ হাসিনা জানেন বিএনপি যদি এককভাবে দেশ চালায় তবে ভারতের সমর্থনে আওয়ামী লীগ একদিন না একদিন রাজনীতি করার সুযোগ পাবে, কিন্তু জামাত ক্ষমতায় থাকলে সে সম্ভাবনা শূন্য। বিএনপি যদি শেখ হাসিনার এই দাবিকে অস্বীকার করে আরও কঠোর হয় তবে শেখ হাসিনা হয়তো তার হাতে থাকা তালিকা বা তথ্য প্রকাশ করতে পারেন, যা বিএনপির অভ্যন্তরীণ কন্দলকে সামনে আনতে পারে। তখন জামাত এনসিপি বিএনপির বিরুদ্ধে রাজপথে নামার বড় অস্ত্র পেয়ে যাবে। তাই পদ্মার আড়ালে কোনো বড় সমঝোতা হতে পারে, যেখানে আওয়ামী লীগকে প্রকাশ্যে না হলেও ঘরোয়াভাবে রাজনীতি করার সুযোগ দিতে পারে বিএনপি সরকার। শেখ হাসিনা দিল্লি থেকে যে গুটি চালাচ্ছেন তার লক্ষ্য পরিষ্কার, বিএনপিকে মনে করিয়ে দেওয়া যে আমরা তোমাদের ক্ষমতায় বসিয়েছি, তাই আমাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করো না। তারেক রহমানের মুচলেখা এবং আওয়ামী লীগের ভোটে এমপি হওয়া, এই দুই সমালোচনা ঝুলছে বিএনপির মাথার ওপর। প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবেন আওয়ামী লীগের ভোটের সরকার গঠন এবং মুচলেখার অপবাদ থেকে দলকে বের করে আনতে? নাকি শেখ হাসিনার এই তথ্যযুদ্ধ বিএনপি সরকারকে অস্থিতিশীল করে তুলবে? প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।